আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দহনে পড়ছে গোটা রাজ্য। একই ছবি রায়গঞ্জেও। সামার হিটে কাহিল সাধারণ মানুষ। সকাল হতেই গরমের দাপটে তৈরি হচ্ছে সমস্যা। বাইরে বেরিয়ে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কবে নাগাদ স্বাভাবিক হবে আবহাওয়া, সেই আশায় চেয়ে সাধারণ মানুষ। বৈশাখের মাঝামাঝিতেই চাঁদি ফাটা গরমে পুড়ছে গোটা বাংলা। দহন জ্বালায় অতিষ্ঠ দক্ষিণবঙ্গ। একইভাবে উত্তরবঙ্গেও চলছে তীব্র তাপপ্রবাহ। দুদিন আগে রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদা ও দুই দিনাজপুর জেলাতেও সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। একই ছবি রায়গঞ্জেও। এই অস্বস্তিকর পরিস্থিতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সকাল 7টা বাজতেই কড়া রোদ। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ আরও বাড়ছে। সকাল 10টার পর বাইরে বেরোনো কার্যত অসম্ভব হয়ে উঠছে। অত্যাধিক হিটে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে বের হচ্ছেন না অনেকেই। শরীর সুস্থ রাখতে রাস্তায় বেরিয়ে ফলের জুস পান করছেন মানুষ। ছাতা, সানগ্লাস কিংবা মুখ কাপড়ে ঢেকে বের হতে হচ্ছে। রায়গঞ্জ শহরের বাসিন্দা কৃষাণু ভট্টাচার্য নামের এক ব্যক্তি জানিয়েছেন, এবার গরম অত্যন্ত বেশি। বাইরে বেরিয়ে কোথাও বসার জো নেই। গরম হাওয়া শরীরে লাগছে। প্রচন্ড প্রচন্ড প্যাথেটিক ওয়েদার। আগেও ছিল গরম, কিন্তু এবারের গরম অনুভব করা যাচ্ছে। মানে রাস্তায় ঘাটে দুপুরবেলা বেরোনো ভয়ঙ্কর ব্যাপার। কোথাও বসবার জায়গা নেই, মুখে গরম হাওয়া অনুভব করতে পারছি। এই সবচেয়ে বড় সমস্যা, কোথাও বেরিয়ে এসে বসবো একটা গাছতলা একটা কোথাও, সেই জায়গাটুকু নেই। খুব ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এরকম আগের বারের থেকে অনেকখানি পার্থক্য আছে। বিগত বছরগুলো ছিল, বিগত গরম তো নতুন নয়, কিন্তু এইবারের যে গরমের পার্থক্যটা, যে হিট ওয়েভ, যে দাবদাহটা আমরা ফিল করছি, সেটা এবারেরটা আলাদা। এবারেরটা আলাদা। অসুবিধা তো বললামই যে আমাদের মানে নিত্য নিয়মিত কাজে বেরোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সকালবেলা বেরোতে ভয় লাগছে, দুপুরবেলা কোথাও যেতে ভয় লাগছে। সারাদিনের ক্লান্তি বেড়ে যাচ্ছে। তো এবারের হিট ওয়েভটা অন্যরকম। অপরদিকে রাজু মণ্ডল নামের এক শহরবাসী জানিয়েছেন, এই অসহ্য গরমে প্রবল সমস্যা হচ্ছে। বিগত বছরের তুলনায় এবারে বেশি গরম। নিত্য কাজে বেরোলেই প্রবল তাপে শরীর পুড়ে যাচ্ছে। অত্যাধিক পরিমাণে গাছ কাটার জন্যই দিনকে দিন গরম বাড়ছে। গরমে তো অবশ্যই অসুবিধে, মানে যেহেতু বিগত দিনের তুলনায় এবার গরমটা বেশি মনে হচ্ছে আমাদের। মানে নিত্য নতুন প্রতিদিন যে কাজকর্ম করতে সবাইকে বেরোতে হয়। দেখা যাচ্ছে এতটা প্রখর তাপ, এই তাপ বিগত দিনের থেকে একটু বেশি এবার, এবং এটা আমরা অনুভব করতে পারছি। আর মূলত যেটা কারণ, ব্যক্তিগতভাবে আমার যদি বলুন, তাহলে হচ্ছে গাছ একটা ফ্যাক্টর। প্রতিটা জায়গায় গাছের যে পরিমাণ কাটা হচ্ছে, গাছ কমে গেছে, জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষার যে ব্যাপারটা থাকে সেটা কমে গেছে। প্রতিটা মানুষের উচিত গাছটা লাগানো, এবং আমরাও চেষ্টা করছি যাতে দু একটা করে প্রতিটা বাড়িতে আমরা গাছ লাগাতে পারি। নিজের বাড়িতে যদি লাগাতে পারি তাহলে হয়তো কিছুটা এটা কমবে। কি অসুবিধা তো হবেই, কারণ শরীরে বা বাতাসে যদি ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, স্বাভাবিক অসুস্থ হয়ে যাচ্ছে। বাড়িতে বৃদ্ধ লোকজন যারা, খবর পাচ্ছি একটু ঘুরে, আপনারা জানবেন বিষয়গুলো আরো, যে যারা একটু বয়স্ক লোকজন তারা অসুস্থ হয়ে পড়ছে, রীতিমতো তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং খুব ক্ষতি। এবং এটাতে যা দেখা যাচ্ছে, এটা যদি পার্সেন্টেজ বেড়ে যায় তো মৃত্যু হতে পারে, যে পরিমাণ গরমটা বাড়ছে। বিগত তুলনায় দিনের তুলনায় এবার বেশি গরমটা, এটা মনে হয়। এই মাসটা এখনই তো আমরা দেখছি তাতে 40 ছুঁই। এখনই দেখছি এখানে মেপে ছুঁই 40 হয়ে গেছে। এখন 42ও দাঁড়াতে পারে। আবহাওয়া দপ্তরের যা রিপোর্ট, সেটা বাড়বে আরো। অপরদিকে এ বিষয়ে রায়গঞ্জের আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায় জানিয়েছেন, ক্রমশই সামার হিট বাড়ছে, কিন্তু এর কারণ কি শুনবো তার বক্তব্য। আমাদের এই ওয়েদারে খামখেয়ালি টার্মটা যদি দেখি, তাহলে পরে মৌসুমী বায়ু প্রভাবিত আমরা দেশ, এবং মৌসুমী বায়ুকে খামখেয়ালি ওয়েদারের জন্যই বিখ্যাত বলে আমরা জানি।
তার কন্টিনজেন্ট নেচারের জন্য। যাই হোক, বিশেষ করে এই খামখেয়ালিপনার এই জায়গাটা আপনি যেহেতু বললেন, আমরা এই গরমের প্রাধান্যের জন্য মূলত সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করলে সব থেকে ভালো হবে। যে আমরা বিগত বছরগুলো তার অনেক আগের থেকে যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে এপ্রিল মাসে এবং মিড অফ দ্য এপ্রিল, লেট এপ্রিল এত হাই টেম্পারেচার এরকম ছিল না। খুব কখনো কখনো হয়তো হয়েছে, কিন্তু ওই কন্টিনিউয়াস ড্রাই স্পেল যুক্ত এত হিট, সামার হিট, এটা কিন্তু ছিল না। এটা বাড়ছে দিন দিন। তো এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশনই বলতে হবে, কিন্তু এটা এক্সপেক্টেড। এটার একটা বড় কারণ রয়েছে। অনেকদিন ধরে ভারতীয় আবহাওয়া দপ্তর, তারপরে NOAA, ওশেন অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল আমেরিকান সংস্থা, এরা দীর্ঘদিন ধরে যারা ওয়েদার ফেনোমেনন নিয়ে রিসার্চ করে আসছেন, তারা দীর্ঘদিন ধরে প্রেডিকশন করেছিলেন যে এল নিনো নামক একটা ফেনোমেনন, এটা এই ড্রাই স্পেলের মূল কারণ। এটা যখন ডিসেম্বরের শেষের দিক থেকে উৎপন্ন হয়ে এপ্রিল এবং পরে মে বা জুন পর্যন্ত স্টে করার সম্ভাবনা থাকে, তাহলে পরে এই ড্রাই স্পেলটা নিয়ে আসতে পারে। এল নিনো যখনই আসে, সঙ্গে কিন্তু ড্রাই স্পেল এবং এইরকম প্রচন্ড ট্রিমেন্ডাস হিট সঙ্গে নিয়ে আসে, ফলে প্রচন্ড গরম এক্সপিরিয়েন্সড হয়। এটা স্বাভাবিক। ফলে আমরা এটারই একটা কারণ হিসেবে মূলত দেখতে পাচ্ছি 40, 41, 42-এর দিকে টেম্পারেচার চলে যাচ্ছে এই সময়, যেটা অনেকটাই অ্যাবনর্মাল। আমি বলবো এত গরমে কয়েকটা সাবধানতা অবশ্যই ভাবতে হবে। এক্সেসিভ ড্রাই, যদি নাক মুখ এক্সপোজড হয় এবং প্রচন্ড গরম হাওয়া যদি লাগে, প্রচুর প্রচুর রোদে ঘোরার জন্য যদি ডিহাইড্রেশন হয়, তাহলে পরে আলটিমেটলি কিন্তু ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, সানস্ট্রোক হতে পারে। এই জন্য সব থেকে আগে বলবো, বাচ্চা এবং খুব বয়স্ক যাদের, রোদে না বেরোনোই ভালো। 2 নম্বর হচ্ছে যারা বাইরে, যাদেরকে বেরোতে হবে জরুরি কাজের জন্য, মাথায় একটা সাদা টুপি, এবং এই যে আমি যেরকম একটা মাস্ক পরে আছি, এটা একটা কাপড়ের প্লেন মাস্ক। আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে, কোভিডের সময় মাস্ক পরতে শিখেছি সবাই। তো এটা 2 দিক থেকে রক্ষা করবে, ডাস্ট পার্টিকেল থেকেও এবং প্রচন্ড গরম শুষ্ক বাতাস তার থেকে রক্ষা করবে, যদি এটাকে জলে ভিজিয়ে নিই। তাহলে একটা ভেজা মাস্ক নাকে মুখে এরকম জড়িয়ে নিলে সব থেকে ভালো। মাথায় একটা সাদা ক্যাপ, প্রচুর জল খেতে হবে। 3-4 লিটার জল যদি সারাদিনে খাওয়া যায় মিনিমাম, প্রয়োজনে আরো বেশি। সঙ্গে যদি ORS, তারপরে গ্লুকন ডি, কিছু না হলে নুন চিনি একটু করে মিশিয়ে নেয়, তাহলে পরে অনেক বেশি উপকার দেবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। উত্তর দিনাজপুরের মুকুটে যোগ হলো এক নতুন পালক। মিলল রাজ্য জাতীয় স্তরের স্বীকৃতি। জাতীয় স্তরে বাংলার মহিলা সিনিয়র ফুটবল দলে খেলার সুযোগ পেল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর নন্দঝাড় এলাকার মেয়ে নন্দিতা মণ্ডল। বাংলার সিনিয়র মহিলা ফুটবল দলে গোলকিপার হিসেবে নিযুক্ত হলো নন্দিতা। নন্দিতার এই সাফল্যে গর্বিত সমগ্র জেলাবাসী। নন্দঝাড় এলাকার কোচ চন্দন পালের তত্ত্বাবধানে ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে নন্দিতা। পাশাপাশি রায়গঞ্জেও তার অনুশীলন চালিয়েছে নন্দিতা। নন্দিতার এই স্বীকৃতি পথ দেখাবে এই জেলার আরো মহিলা ফুটবলারদের। এ বিষয়ে আমরা কথা বলে নেব উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাসের সঙ্গে। সুদীপ বাবু নমস্কার, RCTV সংবাদে আপনাকে স্বাগত। সুদীপ বাবু, উত্তর দিনাজপুরের প্রত্যন্ত এলাকা থেকে নন্দিতার এই উত্থান কিভাবে দেখছেন? দেখুন, ও প্রথমে বেঙ্গল আন্ডার 17-এ সুযোগ পেয়েছিল। বেঙ্গল আন্ডার 17 টিম থেকেই ও রাস্তার ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছিল। তারপরে কন্যাশ্রী কাপ, সেখানেও ও ভালো পারফরমেন্স করে আলটিমেটলি আজকে ও সিনিয়র বেঙ্গল টিমে সুযোগ পেয়েছে। নন্দিতার অনুশীলন কিভাবে চলছিল? জেলা ক্রীড়া সংস্থা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? আমরা খুবই খুশি যে নন্দিতা মণ্ডলের মতো এত এলাকা থেকে, সে নন্দঝাড়, গোয়ালপুকুর নন্দঝাড়ের মেয়েও, ওখানে ওর বাড়ি, সেখান থেকে আজকে উঠে এসে ও রাজ্য দলে প্রতিনিধিত্ব করছে গোলকিপার হিসাবে বেঙ্গল সিনিয়র টিমে। এটা একটা আমাদের কাছে বড় প্রাপ্তি, এবং ও আমাদের যে নতুন প্রজন্ম, তার কাছে কিন্তু একটা উদাহরণ তৈরি করলো যে এই নন্দঝাড়, গোয়ালপুকুর থেকেও, উত্তর দিনাজপুর থেকেও যে টিমে সুযোগ পাওয়া যায়। এর জন্য আমরা খুব গর্বিত এবং খুশি। নন্দিতার এই উত্তরণ জেলার অন্যান্য মহিলা ফুটবলারদের কিভাবে পথ দেখাবে? দেখুন, আমাদের এখানে অনেকগুলো উত্তর দিনাজপুরে মহিলা ফুটবলের উপরে অনেক জায়গাতেই কোচিং ক্যাম্প চলে এবং প্রশিক্ষণ চলে বিভিন্ন কোচেদের অধীনে। তার মধ্যে নন্দিতার যে কোচ আছে চন্দন পাল, নন্দঝাড়ে সে ধারাবাহিকভাবে কোচিং ক্যাম্প চালাচ্ছে। তারপর আমাদের রায়গঞ্জের হাতিয়া স্কুলেও মহিলা ফুটবলের কোচিং ক্যাম্প চলে। তো এই যে মহিলা ফুটবলের যে বিভিন্ন জায়গায় কোচিং ক্যাম্প চলে, সেখান থেকে যে আজকে মেয়েরা এই সমস্ত কোচিং ক্যাম্প থেকেও এবং উত্তর দিনাজপুরের মতো এক
রিমোট জেলা থেকেও যে উঠে আসা যায়, কোচেরাও মোটিভেট করতে পারবে তার নতুন শিক্ষার্থীদের, সেই সঙ্গে আমরাও মোটিভেট করতে পারবো যে মহিলা ফুটবল খেলেও কিন্তু আজকে একটা জায়গায় পৌঁছানো যায়। নজর রাখবো পরবর্তী খবরে। গোখরোর ছোবলে প্রাণ গেল এক যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন তারকনাথ যোগী নামের ওই যুবক কিষানগঞ্জ থেকে টুঙ্গিদিঘিতে বাবার সাথে দেখা করতে এসেছিলেন। শৌচকর্ম করার সময় তাকে সর্পদংশন করে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে করণদিঘি গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। রবিবার দেহের ময়নাতদন্ত করা হলো। ও আসছিল ওর বাবার সাথে দেখা করতে টুনিদিঘিতে। তো রাত্রেবেলা গেছিল পায়খানা করতে, তো সাপ কামড় দিয়েছিল ওকে। তো ও মনে ভাবতে পারে না আমাকে সাপ কামড় দিয়েছে। যখন ঘুমাইতে গেছে তো তারপরে মোটামুটি বমি টমি করে ওর বাবাকে বলছে আমাকে সাপ কামড় দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে ওর বাবা কি করলো, ওকে নিয়ে করণদিঘি হসপিটালে গেল। তো হসপিটাল থেকে ওখানে সেলুন টেলুন কিছু দিল, দেওয়ার পরে ওখান থেকে রেফার করে দিল এখানে রায়গঞ্জ। তো এখানে মানে আসাতে ওর রাস্তাতে মনে করো স্পট হয়ে গেছিল। এখানে আসার পরে কি বললো? এখানে আসার পরে ডাক্তার দেখে বলছে নাই আর, এখন পোস্টমর্টম হবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।